কিন্তু তার অবাধ্য ব্যথাযুক্ত পা তাকে এমনটা করতে দিল না। নূর জোহানের পাশে থাকা অবস্থায় পমেল এগিয়ে এলো তাদের দিকে। আরে জোহান ভাইয়া, আপনি আজ ভাবিবার সাথে? নূর পমেলকে দেখে চিনতে পেরেছে। এই ছেলেটা কয়েকদিন ধরে নূরের বেশ কাছাকাছি ছিল, আর নূরের সবটাই যেন বেশ ভালো পর্যবেক্ষণ করত। জোহান যখন ভার্সিটি আসে না, তখন এই ছেলে যেন আরো বেশি নজর রাখে নূরের প্রতি। এই ছেলে জোহানকে চেনে, এটা ভেবে নূর সেখানে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। আরে রাস্তায় দেখি গাড়ির অভাবে আশাহীনভাবে ছটফট করছিল তোমার ভাবিপা, তাই মানবতার খাতিরে তাকে ভার্সিটি অবধি দিয়ে এসেছি। তুমি তো জানোই আমি অসহায় মানুষদের কষ্ট দেখতে পারি না। কথাটা বলে জোহান নূরের দিকে তাকালো। নূর চোখ রাঙিয়ে জোহানকে বলে উঠল, এত বড় মিথ্যা! আর এই ছেলে, তুমি এতদিন আমার পেছনে পেছনে ছিলে, আমি খেয়াল করেছি। কেন ছিলে? হ্যাঁ, এতদিন জিজ্ঞেস করার সাহস পাইনি, আজ একটু সাহস আছে মনে, তাই জিজ্ঞেস করেছি। উত্তর দাও। উফ পমেল, তোমার চয়েস এত খারাপ? এই মেয়ের পেছনে পেছনে ঘুরে টাইম নষ্ট করেছো তুমি। তোমার কি ঝগড়াটে মেয়েটা, এইসব মেয়ে একদম ভালো হয় না। জোহান বলে উঠল। কিসব বলছেন ভাইয়া? আপনার জন্য? জোহান পমেলের মুখ চেপে ধরল। সমস্যা নেই, তোমার জন্য ভদ্র মেয়ে আমি জোগাড় করে দিব। জোহান দাঁতে দাঁত চেপে পমেলের দিকে তাকিয়ে বলল, আমি ভালো মেয়ে, তুমি খারাপ, তুমি ঝগড়াতে, তুমি তুমি একটা তিতামুখী জোহান ভাই। নূর কথাটা বলে চলে যেতে লাগলো। ভাবিপা কি আপনাকে চিনে? পমেল অবাক হয়ে প্রশ্ন করল। হারে না, এই ঝগড়াটে মেয়ে আমাকে কিভাবে চিনবে? আর আমিও চিনি না মেয়েটাকে। কি বাচাল একটা মেয়ে দেখেছো তুমি? এই মেয়েকে আমি জাস্ট... নূর আর কিছু শুনল না জোহানের বলা কথা। জোহানের কটু কথা শোনার কোনো ইচ্ছে নেই নূরের। কি আপনি? পমেল পুনরায় প্রশ্ন করল। জোহান পমেলের মাথায় কাট্টি মেরে বলল, তোমার মাথা ঠিকভাবে নজরে রাখবে, বলবার কিছু হলে কিন্তু সেই মায়ের জুটবে কপালে। পমেল মাথা নাড়ালো। অন্য এক সিএনজি ডেকে জোহান নিজের অফিসের জন্য বেরিয়ে পড়ল। সিটে গা এলিয়ে দিয়ে জোহান মলিন মুখে আপন মনে বলল, সেই মেয়েকে আমি ভালোবাসি পমেল, অনেক অনেক বেশি ভালোবাসি। সে তো আমারই অনুরক্তি, তবে তার ভুলের জন্য আমার প্রতিহিংসার শিকার হয় সে বারবার। জানি না কবে অতীত ভুলে তাকে এই প্রতিহিংসা থেকে মুক্তি দিতে পারবো আমি। অতীতের কথা মনে এলে আমার মাথায় কাজ করে না, শুধু কষ্ট পায় আমার নড়ি পাথর। জোহানের হাতের মুঠো শক্ত হয়ে এলো। সিএনজির লোহার গ্রিলে জোরে খুশি দিয়ে জোহান চিল্লিয়ে উঠল, যতক্ষণ আমার মন থেকে অতীতের দাগ না উঠে যায়, ততক্ষণ আমার প্রতিহিংসামূলক ভালোবাসা তোকে সহ্য করতে হবে নূর। অন্যদিকে বাড়ির পথে রওনা দিয়ে নূর জোহানের কথা ভেবে যাচ্ছে। অতীতের সেই ঘটনার জন্য জোহান এখনো নূরকে দোষ দিয়ে তাকে নানান কটু কথা শোনায়, এটা নূর বেশ জানে। তবে জোহানের প্রতি নূর বেশ দুর্বল, তাই জোহানের সব কটু কথা নূর সহ্য করে বারবার জোহানের সামনে যায়, কথা বলার চেষ্টা করে তার সাথে। আজকের ঘটে যাওয়া সব ঘটনা ভেবে নূর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। খুব জলদি তোমার মনের সকল প্রতিহিংসা আমি দূর করে দেব জোহান ভাই। আমি শুধুই তোমার স্নেহময় অনুরক্তি হতে চাই, এই জন্য আমার যা করতে হয় আমি তাই করব। জোহানের করা সকল তিক্ত অভিমান ভুলে নূর তার জোহান ভাইকে নিয়ে সুখময় কল্পনার জগতে ডুবে গেল। নূরের এই ভালোবাসাময় কল্পনা যেন জোহানের সব অপমান ভুলিয়ে দেয় নূরকে। নূরের ধারণা ছিল সে তার তিতামুখী জোহান ভাইয়ের প্রতিহিংসার অনুরক্তি খুব সহজেই দমিয়ে ফেলতে সক্ষম হবে, কিন্তু এই কয়েক মাস যাবৎ নূর জোহানের কাছাকাছি গিয়ে উপলব্ধি করেছে জোহানের মন থেকে অতীত এত সহজে দূর হবে না। এমনকি সেই দুর্বিসহ অতীতের জন্য নূরকেই ভুগতে হবে। রাগে দুঃখে নূরের চোখ মুখ কঠিন হয়ে ওঠে। সে নিজেও জানে অতীতটা শুধুই একটা ভুল ছিল, সেই ভুল সমাধান করা যেত সেদিনই, কিন্তু জোহানের জেদের কাছে সবটাই কেমন যেন সর্বোত্তম কঠিনে পরিণত হলো, যা আজ পর্যন্ত ঠিক হওয়ার নাম নিচ্ছে না। এইসব নানান চিন্তায় অন্যমনস্ক হয়ে হাঁটছিল নূর ভার্সিটির চওড়া রাস্তায়। আমাদের মাঝের সম্পর্ক কখনোই কি ঠিক হবে না জোহান ভাই? নূরের মনোকল্পনা শেষ হওয়ার পূর্বেই সা করে তার পাশ দিয়ে একটা মোটর বাইক অতিক্রম করলো। নূরের বুকটা ধক করে উঠেছে।
গায়ের ওড়নাটা বেসামাল হয়ে পড়ল বাইকের তীব্র বাতাসের ঝলকানিতে। মুখের সামনে চলে আসা চুল ঠিক করে নিয়ে সামনে ফিরতেই নূর দেখল সেই বাইক থেকে বেশ সুদর্শন এক ছেলে নামছে। বুকের সাথে হেলমেট ঠেকিয়ে ছেলেটা নূরের দিকেই তাকিয়ে রইল। নূরের মেজাজ সপ্তম আসমানে। সে ওই ছেলের সামনে যেতেই ছেলেটা হাসি মুখে বলে উঠল, ভেরি সরি বিউটিফুল। আমার ডার্লিংকে আমি কন্ট্রোল করতে একেবারেই পারি না। পরক্ষণে ছেলেটা বাইকে হাত বুলিয়ে দিল। নূর বুঝল ছেলেটা তার বাইককেই ডার্লিং বলল। চুপ থাকুন, দিন দুপুরে কি মদ গিলে রেখেছেন? আপনার এই ডার্লিংয়ে না আপনার পরপারে যাবার রাস্তা অতি শীঘ্রই এনে দেয়। জিনিসকে লাগাম দিতে শিখুন। ননসেন্স। এই যে মিস, অতিরিক্ত ভাড়াবাড়ি আমার একেবারে ভালো লাগে না। ভুল করেছি, সরি বলেছি, এতেও এত লেকচার দেওয়ার কি দরকার? আপনি নিজে বেঁচে থাকেন, আমার বাচ্চা মরা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ছেলেটি ভ্রু সংকুচিত করে বলল। নিজের মরা নিজে মরুক, বেয়াদব কোথাকার। বিড়বিড় করে বলল নূর। নূর সামনের দিকে পা এগোতেই ছেলেটা চিল্লিয়ে নূরকে বলে উঠল, আরে ম্যাডাম, ওনা তো ঠিক করুন। ওনার এক সাইড জমিনে তো আরেক সাইড আসমানে উঠে আসছে। ছেলেটার কথায় রসিকতার সুর স্পষ্ট, আর তার এই কথায় আশেপাশের সবাই খিলখিল করে হেসে উঠেছে। নূর বেশ লজ্জা পেল। ওড়না ঠিক করে নিয়ে সামনে যেতেই সে গাছের আড়ালে পমেলকে দেখতে পেল, যে এতক্ষণ চুপ করে সব দৃশ্য নিজের মগজে ধারণ করে নিয়েছে। নূর পমেলের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় পমেল নিজেই সরে গেল সেই জায়গা থেকে। নূর নিজের কপালে হাত রাখল। পমেলের আবার কি হলো? প্রত্যেকবার আমার সাথে তার দেখা হতে আমার সাথে কথা বলতে চলে আসে। আজকের এই ঘটনার কারণে কি পমেল আমার সাথে কথা বলতে চাইছে না? নূরের মনে প্রশ্ন হানা দিল। পমেলের সাথে নূরের ভালোই সখ্যতা হলো অনেক আগেই। পমেলের মতো ভোলা ভালা ছেলেকে নূরের মন্দ লাগে না। তাছাড়া নূরকে অনেক সাহায্য করে ছেলেটা। পমেলের কথা ভাবতে গিয়ে নূর খানিকক্ষণ পূর্বের কাহিনী ভুলে গেল। ক্লাসে প্রবেশ করতেই নূর তনয়াকে দেখতে পেয়ে তার পাশে গিয়ে বসল। তনয়া নূরকে এক হাতে জড়িয়ে ধরে বলে উঠল, কি হলো শেহজাদি? আজ তোর মুখের নকশায় আমি চিন্তার আভাস পাচ্ছি কেন? নূর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কিছু না। ওহ, জোয়ান ভাইয়ার কথা ভাবছিস? আজকাল তুই কেমন যেন তাকিয়ে থাকিস সোনার দিকে। ঘটনা কি? তনয়ার কথায় নূর ঠোঁট উল্টে প্রশ্ন করল। তোর কথার মাঝে সবসময় এই জোহান ভাই কেন চলে আসে? আসবে নাই বা কেন? যখনই তোদের দুজনকে একসাথে দেখি কেন জানি আমার মন বলে, তনয়া দেখ, এদের প্রকাশ্যে ভালোবাসি না বলে নীরবেও ভালোবাসা যায়। নূর চমকে উঠল তনয়ার কথায়। পরক্ষণে নূর তনয়ার হাত চেপে তাকে রসিকতার ছলে ধমকে উঠল। অসভ্য, বেশি জানিস তুই। তনয়া সব জানে। এরপর দুই সই তাদের নানান কথায় মশগুল হয়ে পড়ল। তবে নূরের হাসি খুশি মুখ বেশিক্ষণ থাকল না। ক্লাসে স্যারের প্রবেশের পাশাপাশি সেই ছেলেকে দেখে নূরের রাগের পরিমাণ আবারও আসমান সমান হলো। সবার দেখা দেখে নূর দাঁড়িয়ে পড়ল স্যারকে সম্মান জানাতে। এই হলো মেহরাব, তোমাদের সহপাঠী। স্যার গম্ভীর কণ্ঠে বলল সবার উদ্দেশ্যে। মেহেরাব হাসল। এই দেখে নূর চোখ ঘুরিয়ে নিয়ে আওড়ালো, বেয়াদব একটা। বেয়াদব কেন? তনয়ার প্রশ্ন। বেঞ্চে বসে নূর ফিসফিস করে সবটাই জানালো তনয়াকে। ভারী বেয়াদব তো। তাছাড়া এই মধ্য সময়ে এই ছেলে কিভাবে আমাদের ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এলো আমি এটাই বুঝছি না। টাকা বস, টাকা। এই দুনিয়াটাই টাকার খেলা। মানি হ্যাঁ তো সব হ্যাঁ। দেখেই মনে হচ্ছে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। নূর বিরক্তি প্রকাশ করলো তার কথার মাধ্যমে। পাশে ফিরে মেহেরাবের সাথে চোখাচোখি হতেই মেহেরাব হাত দেখিয়ে হেসে উঠল। প্রত্যুত্তরে নূর মনে মনে একটা বিশ্রী গালি দিল মেহেরাবকে। পরপর দুইটা ক্লাস শেষ করে নূর এবং তনয়া ক্লাস ত্যাগ করলো। বাহিরে যে কয়জন আজ সকালের ঘটনা দেখেছে তারা নূরকে দেখেই ফিসফিস করে কিছু বলছে আর মুখ টিপে হাসছে। নূরের বুঝতে বাকি রইল না কাহিনী কি। তনয়াও আন্দাজ করছে সবার এমন আচরণে। ক্যান্টিনে যাওয়ার রাস্তায় পমেলের সাথে দেখা হলো নূরের। এইবার পমেল নিজেই নূরকে বলে উঠল, ভাবিপা। কিসের ভাবিপা? সকালে দেখে দৌড় দিয়েছিলে আর এখন ভাবিপা ডাকছ?
পমেল কিছু বলার পূর্বে সেখানে আগমন ঘটে মেহেরাবের। সে নূরের উদ্দেশ্যে বলে উঠল, লাখ, আমার লাখ বা ভাগ্য আসলেই ভালো। সকালে যে মেয়ের সাথে পরিচিত হলাম সেই মেয়ে আমার ক্লাসমেট। আমার নাম তো জানোই, আর তোমার নাম? নূর বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করল মেহেরাবের দিকে। এর মাঝে পমেল বলে উঠল, এই ছেলে, নাম দিয়ে কাজ কি? সকলের কাউন্ট কিন্তু আমি নিজ চোখে দেখেছি। উলে উলে, এই নাদুস নুদুস বাচ্চাটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার পছন্দ অনেক খারাপ মেয়ে। মেহেরাব নূরের দিকে ঝুঁকে বলল, বেয়াদবির একটা সীমা থাকে। এক চট দিয়ে সব ফাসলামি দূর করে দিব। মুখে কি লাগাম নেই? নূর প্রচুর রেগে গেল। না, নেই। মেহরাব কারো কথায় চুপ করে না। নূর কিছু বলতে নিয়েও বলল না। এইসব ছেলের সাথে তর্কে জড়িয়ে মানুষের কাছে খোশ গল্পের টপিক হতে চায় না সে। ভার্সিটির বিল্ডিং থেকে বের হয়ে নূর পমেলকে আঙ্গুল নেড়ে বলে উঠল, এইসব ছেলের সাথে তর্ক করতে যাবেন না। পমেল সামনের দিকে তাকিয়ে রইল। নূর তার দৃষ্টি অনুসরণ করতেই দেখল তাদের থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে জোহান। মুখে তার রাগ স্পষ্ট। নূর খুশি হতে চেয়েও হতে পারল না। জোহান যেই এসে তাদের পাশে দাঁড়ালো অমনি সেখানে মেহেরাবের আগমন ঘটল। তোমার নামটা তো বললেই না মিস। এই ছেলেই কি সকালের ছেলেটা পমেল? জোহানের থমথমে কণ্ঠ। নূর অবাক হলেও নূরের আজ বুঝতে বাকি নেই পমেল হলো জোহানের গুপ্তচর। জোহানের কথাই পমেল মাথা নাড়িয়ে সায় দিল। ও গড, তোমার কয়টা বয়ফ্রেন্ড? নাকি এরা তোমার ভাই? আসল ভাই তো তুমি। এই যে একটা মেয়ের পিছু পিছু তার নাম জানতে চাইছো, তার কেয়ার করছো, তার কয়টা বয়ফ্রেন্ড এইসব জানতে চাইছো। এইসব তো ভাইয়ের কাজ কারবার। গুড, ভালো। তোমার এই বোনটার খেয়াল রাখবে। মেহেরাব অবাক না হয়ে পারল না জোহানের কথায়। সে একান্ত নিজেকে স্মার্ট ভাবত, কিন্তু জোহানের কথা শুনে তার নিজের স্মার্টনেস তার কাছে তুচ্ছ লাগছে। নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জোহান তাকে বলে উঠল। চলো। সুযোগের সদ্ব্যবহার করে নূর জোহানকে উত্ত্যক্ত করার জন্য তাকে বলে উঠল, আমি কেন তোমার সাথে যাব? আমি একা আসি, একা যাব। আমি ড্রপ করে দিব তোমাকে? মেহেরাব নির্দ্বিধায় প্রশ্ন করল। কেন? আমার কি পা নেই? নাকি আমার গাড়ি চড়ার টাকা নেই? আমি একা যেতে পারি। নূর বলল, এই ছেলে, অনেকক্ষণ সহ্য করেছি তোর কথা। নূরের আশেপাশেও যেন না দেখি তোকে আমি। না হলে থাক, কাজের মাধ্যমে দেখিয়ে দিব। কথাটা বলে জোহান নূরের হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তনয়া এবং পমেল নিচু গন্তব্যের দিকে পা বাড়ালো, কিন্তু থেমে রইল মেহেরাব। প্রথম দিনেই ভার্সিটিতে একটা চ্যালেঞ্জ পেয়ে বেশ খুশি সে। প্রথম দিনে চ্যালেঞ্জ, নট ব্যাড। মেয়েটাও সুন্দরী। যতই উড়াউড়ি করো হিরো, দিন শেষে তোমার এই পরি আমার খপ্পরে পড়বে, আর তুমি হারবে এই চ্যালেঞ্জ। মেহরাব মেহের না কোনো চ্যালেঞ্জ হেরেছে আর না হারবে। মেহেরাবের মুখে অজানা হাসি। গাড়ি চলছে তীব্র গতিতে। নূর মুখ খিচে বসে রইল। জোহানের এমন ড্রাইভিংয়ে বেশ বিরক্ত সে। কখনো নূর বামে ঢুলছে তো কখনো ডানে। নূর বোঝে না এই জোহানের সমস্যা কি। অনেকক্ষণ চুপ থাকলেও এইবার নূরের মুখের বুলি ফুটেছে। এইভাবে বেপরোয়া গাড়ি না চালালে কি তোমার খুব ক্ষতি সাধন হবে? জোহানের মুখ বন্ধ। নূর জোহানের দিকে দৃষ্টি জ্ঞাপন করতেই দেখল জোহানের মুখমণ্ডল শক্ত হয়ে আছে। তার অক্ষি জোড়া কেমন যেন বিরক্তি আর রাগের ইঙ্গিত দিচ্ছে। নূর এইবার বুঝল তার এমন মুখশ্রীর পিছনে অবদান রয়েছে আজকের দিনের ঘটনা। নূর তার মুখ খোলার পূর্বেই গাড়ি খুব জোরে ডানে বাঁক নিল। এতে নূর জোহানের বাম বাহুতে গিয়ে ঠেকল। সমস্যা কি ভাই তোমার? তুমি এমন করছো কেন? নিজে তো মরবেই, সাথে আমাকেও তোমার সাথে সামিল করবে এই মৃত্যু মিছিলে। আজকের ঘটনার জন্য রেগে আছো তুমি, আমি বুঝতে পেরেছি, কিন্তু এতে আমার কি দোষ? তুমি ওই মেহরবকে তোমার সাথে গাড়িতে তুলে নিলেই পারতে। এরপর তাকে এমন আনারে ড্রাইভিং এর শিক্ষা দিতে, কিন্তু আমাকে কেন? আমার কি ভুল? তাছাড়া তোমার কি কাজকর্ম নেই? যখন তখন আমার ভার্সিটিতে চলে আসো, আবার আমার উপর খবরদারি করো। ব্যাপার কি? যতটুকু জানি তুমি তো আমাকে সহ্য করতেই পারো না। নূর কথা বলে দম নেওয়ার ফুসরত পায়নি। এর পূর্বেই সজোরে ব্রেক চাপল জোহান। মেহরাব, বাহ, নামটাও জানা আছে দেখছি। তা কতদিনের পরিচয়?
ছেলেটা যখন আজ সকালে তোর ওড়না নিয়ে সবার সামনে কথা বলেছে, সবাই অট্টহাসিতে তোকে জোকার বানিয়েছিল, তখন তোর বেশ ভালো লেগেছে তাই না? অবশ্য লাগবে নাই বা কেন, তুই তো এসবই চাস। ছেলেরা তোর পিছু পিছু ঘুরবে, তোর নামে কমেন্ট পাস করবে, এইসবই তোর প্রিয় তাই না? চুপ থাকো জোহান ভাই, কিসব বলছো? সবাইকে তোমার মতো ভাবতে শুরু করেছ? তুমি কত মেয়ের সাথে লাইন করে রেখেছ, এসব আমার জানা নেই ভেবেছ? এত বড় বাড়ি রেখে সাথে কি কেউ আলাদা ফ্ল্যাটে থাকে? রাত বিরাতে কত মেয়ে যে তোমার ফ্ল্যাটে আসে, এসব আমার জানা আছে। নিজের চরিত্র আগে ঠিক কর, এরপর না হয় আমার চরিত্র নিয়ে কথা বলতে আসবে। নূর, জোহানের হাতে উঠে গেল নূরের সম্মুখে, কিন্তু জোহান নিজেকে সামলে নিয়েছে। নূর নিজের মুখে হাত রাখলো জোহানের হাত থেকে নিজের মুখকে বাঁচাতে। মুখে রাখা হাতের আঙ্গুলের ভাঁজে নূর দেখতে পেল জোহান নিজের কপাল চেপে মাথা নিচু করে আছে। ভাগ নূর ভাগ, অনেক ফালতু কথা বলেছিস। এই তিতামুখী এখন তোকে মেরেও ফেলতে পারে। নূরের যেই ভাবা সেই কাজ। ডোর লক খুলে নূর গাড়ি থেকে নেমে পড়ল। সজোরে গাড়ির দরজা বন্ধ করে নূর জোহানের উদ্দেশ্যে বলে উঠল, মিথ্যা আরোপ লাগাতে আমিও জানি, তিতামুখী কোথাকার। দাঁতে দাঁত চেপে জোহান নূরকে কিছু বলতে নিলে নূর সেদিকে তোয়াক্কা না করে দ্রুত পায়ে হেঁটে একটা বাসে উঠে পড়ল। যাক, জানে বেঁচে গেলাম আজ, ইয়া আল্লাহ মালিক। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল নূর। জোহানের মেজাজ বেজায় খারাপ। নূরের বলা প্রত্যেকটা কথা তার মাথায় ভন ভন করছে। অফিসে গিয়ে সবার সাথে বেশ কড়া ভাষায় কথা বলছে সে। মিটিং শেষ করেই নিজের অফিসের চেয়ারে গা এলিয়ে দিল জোহান। সত্যি কি নূর এবং বাকি সবার এমন মনে হয় আমি মেয়েবাজ? মেয়েদের সাথে রাত কাটানোর জন্যই আমি আলাদা থাকি? আমার সেই রাগ অভিমান কারো চোখে পড়ল না? যে কাজ আমি করিনি আবারও সে কাজের জন্য আমাকে দোষারোপ করছে নূর। বড্ড বাচাল হয়েছিস তাই না তুই? তোর এই বাচাল হওয়ার শিক্ষা আমি দিব তোকে। মেয়েবাজ কি জিনিস আমি তোকে হাড়ে হাড়ে দেখিয়ে দিব। জোহানের মনোভাবনার ইতি ঘটল শালুর প্রবেশে। শালুর দিকে তাকিয়ে জোহান বলে উঠল, নক করতে শিখিয়ে দিব আবার? তোর অফিস রুমে আসতে আমার নক করা লাগবে? কি হয়েছে বলতো? উনি থেকে শুনলাম সবাইকে আজ সমান্তলে বুকে যাচ্ছিস, ঘটনা কি? নূর ভাবে আমি মেয়েবাজ, মেয়েদের সাথে রাত কাটানোর জন্য আলাদা ফ্ল্যাটে থাকি। এইসব শুনলে আমি ঠিক থাকবো কিভাবে? কেউ তো আমাকে বোঝে না, উল্টো আমার উপর মিথ্যা আরোপ লাগিয়ে দেয়। 3 বছর আগেও ঠিক এমন হয়েছে, যার কারণে আমি ঘর ছেড়েছি। মানে আমি যাই করি না কেন তার দোষটা আমার উপরেই এসে পড়বে। জোহানের কড়া জবাব। তুই নূরকে নিশ্চয়ই গায়ে লাগার মতো কিছু বলেছিস, না হলে নূর কখনো এসব বলবে না। তাছাড়া নূর ঠিকই বলেছে, সেই সামান্য কারণে ঘর ছেড়ে তুই অন্য ফ্ল্যাটে থাকলে যে কেউ খারাপ ভাববে। অনেক হয়েছে, এবার তুই নিজের বাবা মায়ের কাছে ফিরে যা, না হলে তোর ভালোবাসা মানুষের থেকে আরো নানান কথা শুনতে হবে। ভালোবাসা মানুষের মুখের মধুর কথা ভালো লাগে। শালু জোহানের কাঁধ চাপড়ে কথাগুলো বলল। জোহানের কোনো হেলদোল নেই, সে যেন এক গভীর চিন্তায় মত্ত। হয়তো শালু আর নূরের কথায় জোহান তার মনের কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে নিচ্ছে। নূর বাড়ির কাজে ব্যস্ত, তার খালার বাসা থেকে মেহমান আসবে। নূরের মায়েরা 3 বোন। নূরের শত্রু নিশি তার খালাতো বোন। নিশির পরিবার সৌদিতে থাকে। 3 বছর পূর্বের ঘটনার পর নিশির পরিবার এখনো বাংলাদেশে আসেনি, কিন্তু এখনো নূরের মায়ের সাথে ভালো সম্পর্ক আছে নিশির মায়ের। হাজার হলেও নূরের মা এবং নিশির মা আপন বোন। নারীর টান এত সহজে ছিঁড়ে যায় না। নূরের কাজ প্রায় শেষ। সেদিনের পর আজ 4 দিন যাবৎ নূর ভার্সিটিতে যায়নি। অত জরুরি ক্লাস ছিল না তার। এছাড়াও তনয়া গ্রামের বাড়ি গিয়েছে। ভার্সিটি গেলে সেই মেহেরাবের সাথে তার সাক্ষাৎ হওয়ার চিন্তায় নূর যেচে আর ভার্সিটিতে গেল না। তনয়া বিহীন নূর ওই ছেলের সাথে মোকাবেলা করতে একেবারে নারাজ। কিছুক্ষণ পূর্বেই নূরের ছোট খালার পরিবার আসলো তাদের বাড়িতে। নূরের ছোট খালার 2 মেয়ে, যারা আর সেই ছোট্ট মেয়ে, 2 জন নূরদের ঘর মাতিয়ে রেখেছে। নূর সব কাজ একা হাতে করছে। তার মা এতদিন পর বোনকে পেয়ে খোশ গল্প জুড়ে দিল। রান্নাঘর থেকেই নূর শুনতে পেল প্রধান ফটকে কেউ কড়া নাড়ছে। নূর চিল্লিয়ে তার মাকে বলল, মা, দরজা খুলে দাও, আমি কাজ করছি। যাচ্ছি। জহুরার কথা শুনে নূর আবারও তার কাজে মন দিল। মিনিট 2 পর তার মা রান্নাঘরে এসে তাকে তাড়া দিয়ে বলে উঠল, জোহান এসেছে? চিনি ছাড়া চা বানিয়ে নে ফটাফট, আমি নাস্তা দিচ্ছি ছেলেটাকে। নূর চোখ ঘোরালো তার মায়ের কথায়।
একে তো মুখ দিয়ে সারাক্ষণ তিতা কথা বের হবে তার, এর মধ্যে আবার চিনিমুক্ত চা খায়। তিতার উপর তিতার সম্বন্ধই তৈরি হয়েছে আমার জোহান ভাই ওরফে তিতামুখী। নূর গোমরা মুখে চা নিয়ে হাজির হলো জোহানের সামনে। জোহান এক নজর চোখ বুলিয়ে নিল নূরের পানে। নূর ছোট্ট টেবিলে চায়ের কাপ রেখে একটু সরে দাঁড়ালো। জোহান আগের ন্যায় নূরের মাকে বলতে লাগলো, আন্টি, শুক্রবার সেন্ট্রাল হলে 4th ফ্লোরে চলে আসবে কিন্তু সবাই। অফিসের অন্য একটা ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে তোমাদের সবার উপস্থিতি চাই। বড় আপু, আমরাও যাব সেখানে। কে? যারা খেলার ছলে নূরকে বলল, আরে না, কে যাচ্ছে সেখানে? তিতা মানুষের তিতার রাজ্যে আমি কিছুতেই যাব না। নূর মুখ ভেঙচি দিয়ে জবাব দিল। নূর, কি ব্যবহার এসব? জহুরা থমকালো নূরকে। আন্টি, বাসার কাজের মেয়েকে নিলে আমি মাইন্ড করব না। নূরের মা হেসে উঠে পড়ল, নাস্তা করো বাবা, বাসায় মেহমান আছে, আমি একটু আসছি। তুমি আমার কাজের মেয়ে বলছো? আজ তো অসভ্য তুমি। হবে নাই বা কেন? না জানি কোন কোন মেয়ের সাথে রাত বিরাতে মিশে এমন হয়ে গিয়েছো তুমি। গাদ্দার! নূরের কথায় জোহান বসা থেকে উঠে সরাসরি নূরের মুখ চেপে ধরল দৃঢ়ভাবে। আলাদা ফ্ল্যাটে থাকলেই কি কুকর্ম করা লাগে? আলাদা ফ্ল্যাটে রাতের আধারে চুপি চুপি কে কি করে না করে এসব কিছু বোঝা যায় না। শুনলাম তোমার মাকেও এসব নানান কথা শুনতে হয়। কেমন ছেলে তুমি? তোমার মাঝে এসব ফালতু কথার জন্য অপদস্থ হচ্ছে। তোমার কি সেদিকে নজর আছে? তুমি থাকো তোমার ইগো নিয়ে। বয়োজ্যেষ্ঠ বাবা মা তোমার জন্য কষ্ট পাক। তোমার মতো স্বার্থপর ছেলে। চুপ! নূরকে আর কিচ্ছু বলতে দিল না জোহান। সেদিনের মতো আজও গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। নূরের মুখ এখনো চেপে আছে জোহান। নূর জোহানের বুকে 2টা চাপড় দিল। মুখ ছাড়ো। জোহান নূরের মুখ না ছেড়ে তাকে আরো কাছে টেনে বলল, কখনো না। না তোর মুখ ছাড়বো আমি, না তোকে ছাড়বো। জোহানের তীক্ষ্ণ কণ্ঠ। নূরের সরু ভ্রুচোরা সংকুচিত হয়ে এলো। গাদ্দার! শুক্রবার যেন তোকে আমি প্রোগ্রামে দেখি। জীবন নেও না, আমি মরে গেলেও যাব না। কেন? কোনো ছেলের সাথে মিটিং ফিক্স করে রেখেছিস? সবাইকে নিজের মতো ভেবো না জোহান ভাই। নূরের কণ্ঠে রাগ স্পষ্ট। নিজেকে কি ভাববো আমি সেটা আমার ব্যাপার, কিন্তু তুই সে 3 বছর আগের মৃত্যু কি রয়ে গিয়েছিস? সত্যি করে বল, কোন ছেলের সাথে সাক্ষাৎ করতে যাবি? জোহান শয়তানি হাসি দিয়ে বলল, আমার চিন্তা না করে তোমার বাবা মায়ের চিন্তা করো। ছেলের অপকর্মের জন্য তাদের এই বয়সে কত নাজেহাল হচ্ছে। আরেকটা বাজে কথা বলবি তো আসল অপকর্ম তোকে আমি দেখিয়ে দিব এখনই। কথাটা বলে নূরকে জোহান ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। সোফায় রাখা সুন্দর কারুকাজ করা হেলমেট তুলে নিয়ে ধপ ধপ পা ফেলে বেরিয়ে গেল জোহান। তার ফর্সা মুখের লাল আভা দেখে নূর বুঝতে পেরেছে নূরের বলা কথা জোহানের বেশ গায়ে লেগেছে। কথাই আছে, ইমোশনাল কথায় কাজ না হলে সরাসরি অ্যাকশন নিতে হয়। সেই কাজের জন্য সবাই সবকিছু সহ্য করলেও নিজের চরিত্রের উপরে মিথ্যা দাগ, আর সেই দাগের জন্য তার মা বাবার অপমানের কথা কেউ সহ্য করে নিতে পারে না। দেখি তিতামুখী, তুমি এইবার কিভাবে একা ফ্ল্যাটে থাকো। আন্টি এইবার হয়তো তোমার ঘরের ছেলে ঘরে ফিরবে। কি এক ছেলেকে ভালোবাসলাম আমি, যাকে আজ পর্যন্ত বলতেই পারলাম না তাকে আমি ভালোবাসি। উল্টো আমাদের দুজনের মধ্যে বাঘে মুখে যুদ্ধ লেগে থাকে। কি আছে কপালে জানে না আমি, কিন্তু আমি আমার বাকি জীবনের জন্য তোমাকেই চাইব জনাব তিতামুখী। জোহান নিজের ফ্ল্যাটে এসেছে। নূরের বলা সব কথা তার কানে বাজছে। জোহান আজ নিজের বাবা মায়ের সাথে করা কাজকর্মের কারণে অনুশোচনা করছে। বিছানায় গা এলিয়ে জোহান চোখ বন্ধ করল। মা বাবার প্রতি রাগটা আমার ভাঙতে হলেও নুরিয়া নূর, তোমার প্রতি আমার রাগটা এত সহজে ভাঙবে না। কিন্তু আর বেশি দিন এই রাগের শিকার করব না আমি তোমায়। শীঘ্রই তীব্র প্রতিহিংসায় দগ্ধ করে আমার প্রতিশোধের ইতি ঘটাবো আমি। ব্যাপারটা হবে কষ্টদায়ক, ঠিক যেমন কষ্ট আমি অনুভব করেছি 3 বছর আগে। এরপর হবে শুধু সুখ আর সুখ, তোমার আর আমার ভালোবাসার মিলনের সুখ। জোহান নিজের ঠোঁট বাঁকা করল। তার মনে চলছে নূরের জন্য এক বিশাল পরিকল্পনা। অন্যদিকে নূর অন্য পরিকল্পনায় ব্যস্ত। নিশিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রাণপণে মিথ্যে বলে যাচ্ছে সে। নূরের ধারণা নিশির মুখে সব সত্যি শুনলে তবেই জোহান নূরের প্রতি সব ভুল ধারণা দূর করতে পারবে। কিন্তু নিশি অনড়, সে কিছুতেই আসতে চাইছে না।
যার কারণে নূর সবচেয়ে বড় মিথ্যে বলে বসলো। আরে জোহান ভাই নিজেই আমাকে বলেছে তোমাকে দেখতে চাই সে। 3 বছর আগের ঘটনা মিটমাট করে সে তোমাকে পেতে চায়। যত দ্রুত সম্ভব তুমি এসে জোহান ভাইকে বুঝে নাও। জানিস আমি সেই কাজের জন্য অনেক লজ্জিত। জোহানকে ভালোবাসি বলে সেদিন তাকে কাছে পেতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার কাছে সে আমার উপর কাবু হয়ে যাবে, কিন্তু সব হিতে বিপরীত হয়ে গেল। জোহানের ভালোবাসার কারণে আমি আজ পর্যন্ত অন্য কাউকে নিজের মন দিতে পারিনি। জোহান আর আমার ভালোবাসার পূর্ণতা দিতে আমি আসব। হ্যাঁ, আমি আসব বাংলাদেশে শীঘ্রই। নূর বড্ড খুশি হলো। নিশির সাথে কথা বলার শেষে নূর বিড়বিড় করে বলতে শুরু করলো। আয় খলনায়িকা আয়, তোকে আনতেই তো এত মিথ্যা। একবার তোর মুখ থেকে সব সত্যি শুনবে জোহান ভাই, এরপর আমার প্রতি তার সব রাগ ফুস হয়ে যাবে। তখন আমার মনের কথা বলতে আমি এক মুহূর্ত দেরি করব না আমার তিতামুখীকে। আল্লাহ এবার যেন সব ঠিক হয়ে যায়। নূরের নিয়ত একদম পবিত্র, আর জোহানের পরিকল্পনা প্রতিহিংসায় মাখা। এই দুইজনের মধ্যে কার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে? 3 বছর খুব কম সময় নয়। 3 বছরের এই কঠিনতম সময় অতিবাহিত করে জোহান আজ আবারও তার নিজের ঘরে ফিরে এসেছে সকল অভিমান ভুলে, শুধুমাত্র তার মা বাবার জন্যে। জোহান নিজের কাজে আজ বেশ অনুতপ্ত হচ্ছে। বিশাল গেটের সামনে দাঁড়িয়ে নিয়ে বসে রইল সে এক ধ্যানে, গেটের পানে চেয়ে। তখনই তার গাড়ির জানালায় টোকা দিল অনি। আরে ভূতের মতো বসে আছিস কেন শালা? শরম লাগছে নিজের ঘরে ফিরে এসে? তোরা আগে যা। জোহানের গম্ভীর কণ্ঠ। মামা, বাইক কি তোর গ্যারেজে পার্ক করে রাখবো? তো কি করবি? ওর বাইক নিয়ে কি আবার ঘুরতে যাবি? আমরা সিএনজি নিয়ে অফিসে চলে যাব। অনির কথায় শালু জবাব দিল। তোদের যেমন ভালো লাগে তেমন কর, এখন বাসায় ঢোক। কথাটা বলে জোহান একবার হর্ন দিতেই বিশাল গেটের পাশে ছোট্ট ফটক দিয়ে মাথা বের করলো দারোয়ান। জোহানকে দেখে মুচকি হেসে বড় ফটকের দুই ধার শটান করে খুলে দিলেন উনি। প্রথম প্রবেশ করলো অনি এবং শালু, এর পিছু পিছু প্রবেশ করলো জোহানের গাড়ি। জোহান নিচের লাগেজগুলো নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। চারিদিক চোখ বুলিয়ে ধীর পায়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে সে। আজ তার মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। নিজের বাড়ির সারা জীবনের জন্য ফিরে আসার প্রশান্তিতে জোহানের শরীরে একটা চাঙ্গা ভাব এনে দিয়েছে। কলিং বেল চেপে সরু দৃষ্টি দিয়ে দরজার দিকেই চেয়ে রইল সে। মিনিট 2 পরে তার মা দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। জোহানকে দেখে যতই না অবাক হয়েছেন, উনি তার চেয়ে বেশি অবাক হয়েছে জোহানের সাথে থাকা তার লাগেজগুলো দেখে। জোহানের মা বুঝতে পেরেছে তার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এইবার নিজের ছেলে মেহমান রূপী না, বরং ঘরের একমাত্র ছেলে হিসেবে ফিরে এসেছে। এমনটা বুঝতে পেরে ফুপিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। জোহান ভ্রু কুঁচকে চেয়ে রইল তার মায়ের পানে। ভেতরে ঢুকবো নাকি এইভাবে কান্না করে যাবে? অদ্ভুত মা। জোহানের কথার কোনো উত্তর না দিয়ে আনোয়ারা নিজের ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিলেন। জোহান মুচকি হাসল মায়ের এমন পাগলামো দেখে। ফিরে আসলেও দোষ, চলে গেলেও দোষ। কান্নার কি আছে মা? এইভাবে কাঁদলে কিন্তু আমি এখনই চলে যাব। আনোয়ারা নিজের হাতের বাঁধন আরো শক্ত করলো। আমার মৃত্যুর পরই তোর মন মতো কাজ করবি তুই, এর আগে না। জোহান আনোয়ারাকে সোজা করে দাঁড় করিয়ে নিজের মায়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। সরি মা। ভেতরে আয় বাবা। অনি, শালু, তোমরাও আসো বাবা। আনোয়ারার কথায় সবাই ভেতরে প্রবেশ করলো। অনি, শালু ড্রয়িং রুমে আয়েশ করে বসলো, আর জোহান সোজা চলল তার বাবার কাছে। বাবার ঘরে কড়া নেড়ে ভেতরে ঢুকতেই জোহানের বাবা নিজের 2 হাত জোহানের দিকে এগিয়ে দিল। জোহান। জোহান নিজের বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জোহানের আজ ব্যাপক মন খারাপ লাগছে। এত বছর সে কি ভুল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। পূর্বেও সে এই বাড়িতে মা বাবাকে দেখতে এসেছে, কিন্তু আজ সারা জীবনের জন্য নিজের ঘরে ফিরে জোহানের মনে অন্য অনুভূতির জানান দিচ্ছে। নূর তাকে সেই কটু কথা না শোনালে আজও জোহান নিজের বাবা মায়ের সাথে বেহুদা জেদ নিয়েই বসে থাকত এবং
তার বাবা মায়ের এমন হাসি মুখটা আর দেখাই হতো না। তোকে আমি আর যেতে দিব না জোহান, আমার বয়স হয়েছে। আমার এভাবে নিজের ছেলে থেকে দূরে থাকতে মোটেও ভালো লাগে না। তোর সাথে যা করছি আমি সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। নিজের বাবাকে জোহান থামিয়ে দিল। বাবা মা কখনো ভুল হয় না বাবা। সেই সময় আমি ঘটনার যথার্থতা থেকে অতিরিক্ত অভিব্যক্তি দিয়েছিলাম, যেটা আমার উচিত হয়নি। তুমি তো জানোই আমার রাগ কন্ট্রোল করা বেশ মুশকিল। আমি দুঃখিত বাবা, সব কিছুর জন্যে সরি। আর কখনোই তোমাদেরকে ছেড়ে আমি যাব না, কোথাও না। জোহান তার বাবার হাঁটুতে মাথা রেখে মেঝেতে বসে রইল। জোহানের বাবার নয়ন অশ্রু সিক্ত। ছেলেকে ফিরে পেয়ে জোহানের বাবা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। ধীর গতিতে জোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন জোহানের বাবা। অনি আর শালু বেশ আয়েশ করে নাস্তা চিবুচ্ছে। জোহান তার বাবার রুমে বাবার সাথেই নাস্তা সারবে বলে জানিয়ে দিল। সেই দিকে নাস্তা দিয়ে জোহানের মা ডাইনিং রুমে প্রবেশ করল। শালু আর অনির উদ্দেশ্যে জোহানের মা বলে উঠল, এই ছেলের হঠাৎ কি হলো? কোনো খবর ছাড়াই চলে এসেছে বাসায়, তাও একেবারে। আন্টি, সবই নূরের কারিশমা। শুনেছিলাম জোহানকে নূর কী সব বলেছে, যার দরুন জোহান রেগে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে এইখানে এসেছে। অনি ভরা মুখে বলল, আমার সোনার টুকরো নূর, আমি জানতাম এ মেয়ে একদিন এই অসাধ্য সাধন করবেই। কি বলে যে এই মেয়েকে আমি ধন্যবাদ জানাবো। আমার বুকের রতন আমার বুকে ফিরে এসেছে। আজ যেন আমার ঈদের দিন। সেই সোনার টুকরোকে আপনার ঘরে বউ বানিয়ে নিয়ে আসুন, এতে আপনার ছেলের মঙ্গল হবে। নূরই তো আমার ছেলের বউ হবে। তোমরা কি ভেবেছো আমি আমার ছেলের মন সম্পর্কে জানি না? সব জানি আমি। আনোয়ারের হাসি মুখের উত্তর, তাহলে আর দেরি কেন? যত দ্রুত সম্ভব এই ঘরে নূর নামক লক্ষ্মী মেয়েটাকে নিয়ে আসুন। শালু আবারও বলল, এত সহজ না বাবা। 3 বছর আগের ঘটনা নিয়ে যেভাবে চটেছে জোহান, আল্লাহই জানে এ ব্যাপারে তার কি মতামত এখন। কিসের মতামত? জোহানের প্রশ্নে ডাইনিং রুমে নীরবতা ছেয়ে গেল। প্রসঙ্গ পাল্টাতে অনি দাঁড়িয়ে পড়ল। শালু, আর কত খাবি? চল ভাই, আজ অফিসে বেজাই কাজ, সেটা কি ভুলতে বসেছিস? ও হ্যাঁ, তুই তো সময় চলে আসিস। আন্টি আসি, আসসালামু আলাইকুম। শালু হন্ততন্ত হয়ে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বাবা। অনি এবং শালু দ্রুত গতিতে হাঁটতে আরম্ভ করলো। কিসের কথা বলছিলে মা তোমরা? কই কিছু না তো, এমনি তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছিলাম। আনোয়ারা উত্তর দিল, ও আচ্ছা, যা বলছিলাম, ওই মেয়েকে বলবে না আমি এই বাসায় আছি। জোহানের থমথমে কণ্ঠ। নূরকে? হ্যাঁ, ও যেন না জানে আমি এই বাসায় চলে এসেছি। জানলে হয়তো এই বাসায় আর পা রাখবে না। আর তুমি তো তাকে দেখা ছাড়া থাকতেই পারো না। আর তুইও তো ওকে ছাড়া থাকতে পারিস না। প্রত্যেকটা দিন এক নজর হলেও নূরকে দেখিস তুই সশরীরে। এটা কিন্তু আমার মন বলে। আনোয়ারা মুচকি হাসলো। আমি কেন সেই বেয়াদব মৃত্যুক মেয়েকে দেখব? বেশি কথা বলো না তো মা, এমনি বলছিলাম আর কি। তুমি নূরকে বেশি আদর করো তাই। জোহান ইতস্তত হয়ে বলল, ও, নূরের জন্য অন্য ছেলে দেখছি তাহলে। বেচারির বাবাও অসুস্থ, ছোট মেয়েটা আর কতদিন কষ্ট করে চলবে। ভালো একটা স্টপ মা, ওই মেয়ে শুধু আমার। ওর পাশে আমি কোনো ছেলেকে বাস্তবে তো দূরের কথা কল্পনাও করি না। নূরকে আমি সেই আগে থেকেই চাই। জোহান সোজাসুজি জবাব দিল তার মাকে। জোহানের মা শব্দ করে হেসে জোহানের চুলে আঙ্গুল বুলিয়ে দিল। ঘরের মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ে আসি? তা তো একদিন আনতেই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্ত পূরণে তুমি আর জোহরা আন্টি আমার সাহায্য করবে। নূরকে শুধু একটাই শাস্তি দিব, এরপর সারা জীবনের জন্যে তোমার বৌমা হিসেবে নিয়ে আসবো তাকে। এসবের কি দরকার? মেয়েটা এমনিও অনেক পেরেশানিতে থাকে, তার উপরে এইসব। জোহান সশব্দে ডাইনিং টেবিলে হাত রাখল। 3 বছরের কোনো কিছু আমি ভুলিনি। বাড়িতে এসেছি, ভালো করে থাকতে দাও। আমার শর্ত মতোই কাজ হবে, না হলে আমি আবারও চলে যাব এই বাড়ি থেকে। জোরপূর্বক তোমাদের আড়ালেই নূরকে বিয়ে করে সে অ্যাপার্টমেন্টে থেকে যাব। নূরকে তখন অনেক শাস্তি পেতে হবে তোমাদের আড়ালে। রাজি তুমি এইসবে? জোহানের রাগী কণ্ঠ। বুঝেছি বাবা, শান্ত হ তুই। যা বলবি তাই হবে জোহান। ভুলে যেও না মা, ওই মেয়েকে আমিও ভালোবাসি। তার কদর আমি আরও বেশি করি। সন্ধ্যায় এসে শর্ত বলছি,
এরপর জহুরা আন্টিকে রাজি করানো তোমার দায়িত্ব, না হলে আমি বুঝেছি বাবা। কাজ আছে, যাচ্ছি, আল্লাহ হাফেজ। বলেই জোহান হনহন করে সম্মুখে পা বাড়ালো। আনোয়ারা নিজের কপালে হাত রেখে বলল, এ কেমন জিদ্দি ছেলে, মায়ের সামনে শর্ত রাখে। অনেকদিন পর নূরের আগমন ঘটল ভার্সিটিতে। ভার্সিটিতে পা রাখা মাত্রই তার মস্তিষ্কে মেহেরাব নামক মানুষটার কথা উকি ঝুঁকি দিচ্ছে। নূরের একটাই ভয়, মেহেরাব নূরের সম্মুখে এলে পমেল আবারও এই সব ঘটনা জোহানের কাছে পাচার করবে এবং জোহান এসে নূরকেই জলিল করবে। নূর দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তনয়াকে খুঁজতে লাগলো। এই মেয়েকে বললাম সময়ের পূর্বে আসতে, আর এই মেয়ের কোনো খবরই তো দেখছি না। ব্যাগ থেকে নূর মোবাইল বের করে তনয়াকে ফোন দিতে নিলেই সেই পুরুষালী কণ্ঠ শুনতে পেল নূর, যেই কণ্ঠ সে ঘুণাক্ষরেও শুনতে চায়নি। হে মহিষী নারী, এতদিন কেন পাইনি তোমার দেখা শুনি। নূর কোনো বাক না নিয়ে সোজা চলে আসতে নিলে আবারও মেহেরাব বলে উঠল, ওহে নারী, তোমার মুখটা আজ বন্ধ কেন শুনি। মেহেরাব এর কথায় এইবার কিছু অট্টহাসির শব্দ শুনতে পেল নূর। নিজের এমন অপমান নূর কিছুতেই মুখ বুজে সহ্য করতে পারল না। পিছনে ফিরতেই সে দেখতে পেল মেহেরাবের সাথী হিসেবে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে বসে আছে তার সাথে। নূর গলা খাকিয়ে মেহেরাবকে জবাব দিল, এমন বাজে কবি এবং বাজে কবিতা আমার জীবনে আমি একটাও দেখিনি। নূরের কথায় সেই ছেলেগুলো মেহেরাবের দিকে তাকিয়ে কিটকিটিয়ে উঠল। মেহেরাব নিজের হাসি মুখ বন্ধ করে নূরের সম্মুখে আসতে নিলে নূর সামনে হাঁটতে আরম্ভ করলো। মেহেরাব এসে আড়াল করে দাঁড়ালো নূরের সামনে। এত সহজে যেতে দিচ্ছি না। এই ছেলে, তুমি আমার কি হও? আমি তোমার কথাই থেমে থাকবো? কথাটা বলে নূর এগোতে নিলেই মেহেরাব এক হাত এগিয়ে দিয়ে থামালো নূরকে। তুমি আমার চ্যালেঞ্জ, তোমাকে জিততে আমি তোমার সব হব প্রয়োজনে। প্রয়োজনে কি? এক চটে দুনিয়ার আয়েসে সব ভুলিয়ে দেব। নূর তার এক হাত তুলে বলল। নূর আরো কিছু বলতে যাবে তখনই সে পমেলকে আসতে দেখল। অতঃপর নূর মেহেরাবকে হালকা ধাক্কা দিয়ে নিজে সেই জায়গা থেকে দ্রুত গতিতে আরম্ভ করলো ছুটতে। মেহেরাব নূরের ছুঁয়ে দেওয়া স্থানে নিজের হাত দিয়ে স্পর্শ করে বলতে লাগলো, চ্যালেঞ্জের পাশাপাশি তুমি এখন আমার জিদে পরিণত হচ্ছ মিস নূর। তোমার এই ভাগিনী রূপটা আমার বেশ প্রিয়, আই লাইক ইট। মেহেরাবের মুখে রহস্যময়ী হাসি। নূর পমেলের সামনে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। পমেল বিচলিত হয়ে নূরকে প্রশ্ন করল, কি হয়েছে ভাবিপা তোমার? কি হবে? কিছু না। পরপর দুইটা শ্বাস ফেলে বলল নূর, ও, আমি না তোমাকে খুঁজতে এসেছি এদিকে। তনয় আপু বলতো তুমি হয়তো ক্যাম্পাসে চলে এসছো, তোমাকে যেন তার কাছে নিয়ে যাই আমি। কেন? ওর কি হলো? ফোন করেই তো বলতে পারতো আমাকে এই কথাটা। পায়ে নাকি কিছু ব্যথা পেয়েছে, আর আপুর মোবাইলে চার্জ নেই। নূরের পাশাপাশি পমেল চলতে চলতে বলল, আচ্ছা দ্রুত চলো। তনয়ার কাছে নূর পৌঁছতেই পমেল বিদায় জানালো। কি হয়েছে পায়ে? নূরের চিন্তিত কণ্ঠ, হালকা মোচড় লেগেছে, আর কিছুই না, একটু পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু তোর কি হলো? তুই চিন্তিত কিছু নিয়ে? কি নিয়ে চিন্তিত হব না বলো তো? একে তো জোহান ভাই আর আমার সম্পর্কের কোনো উন্নতি নেই, তার উপর ওই মেহরাব নামে ছেলেটা আজকেও খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমি যদি সরে না আসতাম তাহলে পমেল আমাকে দেখতো মেহরাবের সাথে, আর এই খবর পেতে যেত বিখ্যাত তিতাক মুখী জোহান ভাই। এরপর বুঝতিস তো কি হতো আমার সাথে বা সেই বাজে ছেলেটার সাথে। নূরের মুখে বিরক্তির ছাপ। উফ, তোর আর জোয়ান ভাইয়ের এমন দূরত্বের ভালোবাসা দেখতে আমার বেশ লাগে। আর যতটুকু আসছে সেই ছেলের কথা, আর একবার কিছু করলে সে, আমি নিজেই তার নাকপুক ভেঙে দিব। তবে একটা জিনিস আমার বেশ ভালো লাগে। কি? নূরের প্রশ্নমাখা কণ্ঠ। এই যে এতদিনে তুই স্বীকার করেছিস তোর আর জোহান ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। নূরের মুখটা লজ্জায় রাঙা হয়ে এলো। বেশি বুঝিস? সবই বুঝি রে নূর, একবার আমাকে ধর, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নূর মুচকি হেসে তনয়াকে উঠিয়ে ক্লাসের দিকে অগ্রসর হচ্ছে। আমার তিতামুখীর সাথে আমার সম্পর্ক বেশ পুরানো, আর এই সম্পর্কে স্মৃতি জুড়িয়ে আছে হাজারো। নূরের মনটা প্রশান্তিতে ভরে উঠল জোহানের কথা ভাবতেই।
ভার্সিটি থেকে এসেই নূর ঘুমিয়ে পড়েছিল। আগে এই সময়ে ঘুমানোর সৌভাগ্য নূরের হয়নি, কিন্তু আজ থেকে জোহানের মায়ের নির্দেশে সকল টিউশন বন্ধ করে রেখেছে সে। প্রথমে নূর অমত জানালেও পরে জোহানের মায়ের কান্নার কাছে হার মানল নূর। গতকালই নূর সকল টিউশনকে বিদায় জানালো। খানিকক্ষণ পূর্বে তার মা কিছু সঙ্গত কারণে তাকে ডাকলেও সে কোনো রেসপন্স করেনি, কিন্তু এখন মোবাইলের রিংটোনে তার ঘুম যেন চির বিদায় জানিয়েছে। নূরের গভীর নিদ্রা ভাঙলেও নূর চোখ বন্ধ রেখে ফোন কানে ধরল। কে? তোর আনোয়ার আন্টি, তোর মায়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম। আমার নূর কি ঘুমাচ্ছিল? আন্টি, বড্ড ক্লান্ত ছিলাম। আচ্ছা, এবার উঠে হাত মুখ ধুয়ে নে। আমি গাড়ি পাঠিয়েছি, যারা আর তুই ফটাফট চলে আয়। তোর মাকেও বললাম আসতে, কিন্তু তোর বাবার জন্য জোহরা আসবে না বলে জানালো। নূরের অক্ষি জোড়া অল্প খুলে ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে আবারও বন্ধ হয়ে গেল। আন্টি, সন্ধ্যা 6টা বাজে, এখন যাবো তোমাদের বাসায়। কেন? আরে বাবা, উঠে পড় তো, বিরিয়ানি রান্না করলাম। মেয়ে দুজনকে ফেলে তো আর খাওয়া যায় না। উঠে পড় জলদি। নূর আড়ামোড়া ভেঙে উঠে বসল, কিন্তু তার অক্ষি জোড়া এখনো খুলতে নারাজ। বিকালের সময়টা মানুষের জন্য তৃপ্তিময় মনে হলেও বিকালের ঘুমটা নূরের কাছে নেশার মতো মনে হয়। এই ঘুম থেকে যেন নূরের নয়নচোরা সজাগ হতে চায় না, শুধু বলতে চাই, আর একটু ঘুমিয়ে নে নূর। এমনটা ভাবতে ভাবতে নূর পুনরায় নিদ্রায় শায়িত হলো। গাড়ি চলে আসায় নূরকে তার মা টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে বলে উঠল, গাড়ি চলে এসেছে, এখনো কি ঘুমাবি? নূর চমকে উঠে দ্রুত চলল বাথরুমের দিকে। হাত মুখ ধুয়ে নতুন জামা গায়ে চড়িয়ে যারা সমেত নূর গাড়িতে উঠে পড়ল 15 মিনিটের মাথায়। নূরের নয়নে এখনো ঘুমের আভাস, চোখ জোড়া যেন তার বটে আসছে। জোহান অফিস থেকে ফিরেই তার মায়ের সাথে কিছু জরুরি কথা বলার জন্য তার মায়ের ঘরে প্রবেশ করল। জোহানকে দেখে আনোয়ারা বলে উঠল, এসেছিস? তুমি আন্টিকে বলেছো? বলেছি। তোর আন্টি খুব দুঃখ পেয়েছে তোর এই শর্ত শুনে। পাওয়াটাই স্বাভাবিক। আন্টিকে বলে দিও দুঃখের পর সুখ আসে। আন্টির মেয়েকে আমি বেশি কষ্ট দিব না। আন্টির মেয়ে আমার জন্যেও অনেক জরুরি। আমার প্রথম অনুরক্তি সে। জোহানের সোজা উত্তর। এত যখন ভালোবাসিস তাহলে সেসব করা কি খুব দরকার? আনোয়ারা রেগে বলল, সবই দরকার। কোনো কাজ নিজে না করেও সেটা শাস্তি পাওয়াটা কেমন হয় এটা নূরের বুঝতে হবে। বাদবাকি ওই নিশিকেও আমি ছাড়ব না, কিন্তু আমার জন্য মুখ্য হলো আমার পরিবার। আর আমি অতি দ্রুত নূরকে এই বাড়িতে এনে আমার পরিবার সম্পূর্ণ করতে চাই। নিজের বক্তব্য শেষ করে জোহান আনোয়ারের ঘর থেকে বেরিয়ে পড়ল। আনোয়ারা আহত চোখে জোহানের চলে যাওয়া দেখছে। আনোয়ারার বুঝতে বাকি নেই, ছেলের জেদের কাছে এইবারও তাকে মুখ বুজে সব সহ্য করতে হবে তাকে। সবকিছু এলোমেলো করেও যদি তুই নূরকে নিজের কাছে আটকে রাখিস, তোদের ভালোবাসা পূর্ণতা পায়, তাহলে আমি সর্বদা তোর পাশে আছি জোহান। আর আমার বিশ্বাস তুই নূরকে কখনো নিজ থেকে দূরে সরিয়ে দিবি না। আনোয়ারা এক দীর্ঘশ্বাস ফেলল। নূর সোফায় শুয়ে রইল। তখনকার কাঁচা ঘুম ভেঙে যাওয়ার কারণে এখনো সে ঘুমে ঢুলুঢুলু। যারা এবং আনোয়ারা টিভি দেখছে। নূর এবং যারা তাদের বাসায় এসেছে মিনিট 10 পূর্বে। নূর এসে আনোয়ারার সাথে কুশল বিনিময় করেই সোফায় শুয়ে ঝিমুচ্ছে। যারা ফেরি, কেমন আছো? জোহানের কণ্ঠস্বর শুনে নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। ধরপড় করে উঠে সোফায় বসতেই সুঠাম দেহি জোহানকে দেখতে পেল সে। জোহান ভাইয়া, যারা এক দৌড়ে জোহানের কোলে উঠে পড়ল। ভালো আছো তুমি? ভালো। জোহান কথাটা বলে নূরের দিকে ফিরল। নূরের মুখ এবং চোখ ঘুমের কারণে বেশ মায়াময়ী দেখাচ্ছে। জোহানের মনে শীতল হাওয়া বয়ে গেল নূরকে দেখে। নূর জোহান থেকে নজর ফিরিয়ে মাথা নিচু করে বসল। এই ছেলে এইখানে কিভাবে? আন্টি আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। যদি জানতাম এই তিতামুখী এইখানে, তবে আমি নিজে কখনোই আসতাম না এইখানে। 1 মিনিট, এই ছেলে কি এখনই গোসল করেছে? নূর পুনরায় জোহানের দিকে তাকালো। জোহানের হাত, পা, গলা এবং চুলে পানির আভাস পাওয়া যাচ্ছে। জোহানকে দেখতে একেবারে স্নিগ্ধ মনে হচ্ছে নূরের কাছে। নূরের চোখে ঘোর লেগে যায়। পলকহীন চেয়ে রইল সে তার তিতা মুখের পানে, তার মনের ভাবনা।
এই সুন্দর মানুষের মুখের ভাষা কিভাবে এত খারাপ হয়? জুহান ভাই এখানে গোসল করেছে, তার মানে সে এখানে ফিরে এসেছে। নূরের মনের প্রশ্নে ইতি ঘটল আনোয়ারার কথায়। তোরা বস, আমি নাস্তার ব্যবস্থা করছি। আন্টি আমি পানি খাবো। আয় যারা পড়ি। যারা আনোয়ারের সাথে চলে গেল, নূর ইতস্তত হয়ে উঠে পড়ল সোফা থেকে। তার দিকে জোহানের নেশাযুক্ত চাহনি নূরের গায়ের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। সে নিজে নিজে আওড়ালো, আমিও পানি খাবো আন্টি। নূর এক কদম এগোনোর পূর্বেই জোহান এসে পথ আটকে নিল নূরের। দিনে বেঘরে ঘুমিয়ে রাতে ছেলেদের ঘুম হারাম করা হয়? নূর তাজ্জব বনে গেল। তার মনে জোহানের জন্য কত সুন্দর একটা জায়গা আছে, আর জোহানের এমন ব্যবহারে সেই জায়গা থেকে নূরের ইচ্ছে হলো জোহানকে ধাক্কা দিয়ে বের করে দিতে। কিন্তু নিজের মনের কাছে বারবার হেরে যায় নূর। তার জন্যে তার ভালোবাসার মানুষটি হলো জোহান। হোক না সে দ্বিতামুখী, তারপরও সে জানে জোহানকে নূর কতটা চায়। আমি যাই করি, তোমার সমস্যা কি এতে? বারবার বলি সবাইকে নিজের মতো ভাববে না। আমার অনেক সমস্যা, তুই আমার প্রধান সমস্যা। এখন তো আমি এই ঘরে চলে এসেছি, তাই রাতারাতি মেয়েবাজি করি। তোর এইসব কথা এখন একেবারে বেমানান। জোহান নূরের দিকে ঝুঁকে বলল। নূর একটু পিছু হটল। আমি কি করব তাতে? তোমার বাসায় তুমি এসেছো, তাছাড়া তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, আমার না। আমাকে অহেতুক দোষ দেওয়া বন্ধ করো। জোহান, নূর খেতে আয়। জরুরি কথা বলছি নূরের সাথে, তোমরা শুরু করো, আমি আর নূর আসছি। জোহান তার মায়ের কথাই বলে উঠল। জোহান নূরের বাহু চেপে তাকে নিজের কাছে টেনে আনলো। কোন ছেলের সাথে ঘুরিস বলতো? রাতারাতি কার সাথে প্রেম করিস? আশ্চর্য তো, আজ পর্যন্ত দিনের বেলা কারোর সাথে প্রেম করলাম না, আর তুমি বলছো রাতারাতি প্রেম করি? এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কি রাতের বেলা তোমার সাথে এসে থাকতে হবে? নিজের কথায় নূর নিজেই বোকা বনে গেল। নূর নিচের ঠোঁট চেপে ধরে নিজের কপালে হাত রাখল। জোহান বাঁকা হাসি দিয়ে নূরের কোমর চেপে তাকে নিজের কাছে টেনে আনলো। নূর জোহানের বুকে হাত ঠেকিয়ে নিজেকে দূর করতে চাইছে জোহানের খপ্পর থেকে। খুব শখ আমার রুমে আসার? হ্যাঁ, এত শখ? আচ্ছা, তোর এই শখ শীঘ্রই পূরণ করে দিব। নূর এত লজ্জা কখনো অনুভব করেনি। জোহানের প্রত্যেক কথাই যেন তার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। জোহান নূরের এমন লাজ মুখ দেখে নিজেকে সামলাতে না পেরে নূরের মাথায় নিজের অধর ছুঁয়ে দিল। জোহানের মুখে ভালোবাসাময়ী হাসি। নূর মাথা নিচু করে রাখায় জোহানের এমন রূপ দেখা থেকে বঞ্চিত হলো। আনোয়ারা আবারও নূর এবং জোহানকে ডেকে উঠলে নূর নিজেকে ছাড়িয়ে নিল জোহান থেকে। আমি মরে গেলেও তোমার রুমে আসবো না, অসভ্য তিতামুখী। জীবিত অবস্থায় নিয়ে আসবো, মরতে হবে না। জোহানের সোজা জবাব। নূর জোহানের উদ্দেশ্যে কিছু না বলে জোহানের পায়ে নিচের পা দ্বারা চাপ দিয়ে ডাইনিং এর দিকে এগিয়ে যাচ্ছে। জোহান নূরের ভাবনায় ডুবে আছে। নূরকে নিজের করে নিতে জোহানের একটু অপেক্ষা করতে ইচ্ছে করছে না, কিন্তু নিজের ভেতরকার জেদের কাছে জোহান বারবার পরাজিত হয়ে যায়। নূর তার ভালোবাসার পাশাপাশি তার প্রতি হিংসাময় একটা জেদ। কাল তোমার জন্যে বিশাল এক সারপ্রাইজ আছে নুড়ি পাথর। কালকের দিন হবে আমার জিত পূরণ আর তোমাকে নিজের করে নেওয়ার প্রথম ধাপের শুরু। জোহানের প্রতি হিংসামূলক ভালোবাসার প্রথম পদক্ষেপে তোমাকে স্বাগতম, ভবিষ্যতের জোহানের অর্ধাঙ্গিনী ওরফে নড়িয়া নূর। জোহান নিজের মনের এমন পরিকল্পনায় বেজায় খুশি। শুক্রবার, সপ্তাহের এই দিনে নূর বেশ আয়েশ করে নিদ্রায় শায়িত থাকে। তবে আজ নূরের নিদ্রায় ব্যাঘাত ঘটল বেশ ভোরে, যার দরুন নূর এখনো সজাগ রয়েছে। নূরের নিদ্রা থেকে সজাগ হওয়ার কারণ হলো আজ সে কেমন এক বিদঘুটের স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নে নূর দেখল জোহান নূরকে অন্য এক ছেলের সাথে বাগদান সম্পন্ন করতে সাহায্য করছে। নূর অত্র ছেলের চেহারা মনে করতে না পারলেও জোহানের ক্ষিপ্ত চেহারাটা এখনো তার মনে গেঁথে আছে। সাত সকাল এই সব স্বপ্ন দেখে নূরের নিদ্রা পালিয়েছে তখনই। নূর ভেবে পায় না এই স্বপ্ন দেখার কারণ কি। যখনই তার ঘুম আসবে বা ঘুমাবে এমন মনোভাব তৈরি হয়, তখনই জোহানের কল্পনাতীত মুখমণ্ডল নূরকে সজাগ থাকতে বাধ্য করছে। নূর ভাবছে,
এমন স্বপ্ন দেখার কি মানে? জোহান ভাই আমার সাথে অন্য ছেলের বিয়ে কখনোই কি মেনে নিবে? নাকি সত্যি জোহান ভাই পাল্টে গিয়েছে? বয়স বর্ধনের সাথে সাথে ওনার মন থেকে আমার জন্য বরাদ্দ ভালোবাসাটাও কি কমে গিয়েছে? যদি এমনটা হয় তাহলে গতকাল ওনার চোখের সীমানায় আমার প্রতি যে ভালোবাসাময় দরদে চাহনি লক্ষ্য করেছিলাম, সেটাও কি আমার মনের ভুল ছিল? কিন্তু নূরের মন বলছে জোহান ভাই শুধুমাত্র আমাকে ভালোবাসে। ওনার ভালোবাসায় হিংস্রতা থাকলেও আমি জানি জোহান ভাই কখনো আমাকে অন্যের হাতে হতে দিবে না। মেহরাবের সাথে হওয়া ঘটনাটাই এর তাজা উদাহরণ। সাথে আরো ঘটনা আছে, এগুলো পুরানো। আমি আমার জোহান ভাইকে মনে প্রাণে বিশ্বাস করি। একবার নিশি পিপি আসুক, সত্যিটা বের হোক, এরপর তোমার সকল অভিমান ভোলানোর দায়িত্ব আমি নিলাম, জনাব তিতামুখী। নূর গভীর ভাবনায় পড়ল। এইদিকে বেলাও বাড়তে লাগলো। নূরের এমন গভীর মনোভাবের সাথে বিছানায় শুয়ে থাকা অবস্থায় নূর খেয়াল করলো তার মা হুড়মুড় করে রুমে এসে কিছু একটা খুঁজছে ড্রয়ারের ঠিক উপরে। কি খুঁজছো মা? নূরের প্রশ্নে তার মা বিচলিত হয়ে দাঁড়িয়ে মাথায় হাত রেখে গভীর চিন্তায় পড়ল যেন। সেটাই তো ভাবছি, কি খুঁজছি আমি? কি সব আবল তাবল বলছো? কিছু না। বলেই তার মা রুম ত্যাগ করতে নিলে থেমে পিছনে বাঁক ফিরে নূরকে বলে উঠল। তোর কাছেই তো এসেছিলাম আমি। নূরের মা হেঁটে তার কাছে চলে এলো। জারাকে ড্রয়িং স্কুল থেকে নিয়ে আয়, আমি আর যেতে পারবো না। তোকে ডাকতে এসেই ভুলে গিয়েছিলাম কেন এসেছি তোর রুমে। ফটাফট উঠে পড়। আর কত উঠবো? এই দেখো আমার দুই অক্ষিচোরা ট্যাপ ট্যাপ করে তোমার দিকে তাকিয়ে আছে। নূর তার চোখ জোড়া বড় করে দেখালো। খাবি এক মাইর নূর। নূরের মা হাত তুলে বলল, তুমি আর চাচ্ছ না কেন? বাবা কি বেশ অসুস্থ? না, সবাই ঠিক আছে, কিন্তু ঘরের কাজ বাকি রয়েছে অনেক। সেগুলো শেষ করে ফটাফট রেডি হতে হবে আমাদের। জুম্মায়ের পরেই তো জোহানের অফিসের অনুষ্ঠানে যেতে হবে। কথাটা বলে নূরের মা বিদায় হলেন। আরে হ্যাঁ, কিন্তু আমার কি? আমি এসব অনুষ্ঠানে যাবই না। জোহান ভাইয়ের কাছে আর কটু কথা শুনতে চাই না আমি। দেখা যাবে অনুষ্ঠানে পা রাখতেই আমার কাছে এসে বলবে তোকে দেখতে এত বাজে লাগছে, আমার রীতিমতো বমি পাচ্ছে। নূর দুই দিকে মাথা নাড়িয়ে আবারও বলে উঠল, নেভার। আমি সেই তিতামুখীর তিতা অনুষ্ঠানে যাব না। এই হলো নূরের শপথ। নূর নিজের পোশাক পরিবর্তন করে বিনা নাস্তায় বেরিয়ে গেল যারা ড্রয়িং স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। নূরের বাসা থেকে 5 মিনিটের পথেই ড্রয়িং স্কুল। অগত্যাই নূর মাথায় ওড়না চেপে তার এলাকার কিনারা ধরে হাঁটতে লাগলো। ড্রয়িং স্কুলের সামনে যেতেই নূর দেখল যারা আগে থেকেই দাঁড়িয়ে আছে। নূর পায়ের গতি বাড়িয়ে কয়েক সেকেন্ডে পৌঁছে গেল যারার সম্মুখে। বাহিরে কেন? ভেতরে অপেক্ষা করা যায় না? আমি ভাবলাম মা বাহিরে দাঁড়িয়ে আছে। যারার ক্লান্ত জবাব, এভাবে বাহিরে আসবে না। মা অবশ্যই তোমাকে ভেতর থেকে পিক করবে সব সময়। ঠিক আছে বড় আপু। নূর যারার হাত ধরে হাঁটতে আরম্ভ করলো। পথের মধ্যে যারা বায়না করলো আইসক্রিম খাবে সে। নূরের কাছে আইসক্রিম তার সর্বকালের প্রিয়। পথের কিনারায় আইসক্রিমের গাড়ি দেখে সেদিকেই এগিয়ে গেল দুই বোন। যারাকে নিজের মন মতো আইসক্রিম কিনে দিয়ে নূর একটা কম দামি আইসক্রিম দিল, কারণ তার পার্সে টাকার লাল বাতি জ্বলছে। নূর যেই আইসক্রিম মুখে দিল অমনি দেখলো যারার সামনে এক ছেলে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। নূর যারার হাতে টান দিয়ে যারাকে নিজের আড়ালে নিল। কি অসভ্যতাম এসব! ছেলেটি উঠে দাঁড়াতেই নূরের চোখ কপালে উঠল। মেহরাব! নূরের অস্ফুট স্বর। মেহেরাব দাঁত দেখিয়ে হাসল। ইয়েস ভাগিনী, তোমার বোন বুঝি খুব কিউট? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। নূরের রাগী কণ্ঠ। এই এলাকায় থাকো বুঝি? সেটা তোমায় বলার প্রয়োজন মনে করছি না। নূরের কথায় অন্য এক ছেলে বলে উঠল, হ্যাঁ বন্ধু, সামনে একতলা বাড়িতেই থাকি। নূর অত্র ছেলের দিকে তাকিয়ে অবাক হলো না, কারণ যেই ছেলে তাদের এলাকারই, নাম আজিম। আজিম ভাই, তুমি এই ছেলেকে বন্ধু বলছো কেন? তাছাড়া আমার বাড়ির কথাই বা বলছো কেন? নূর চমকে প্রশ্ন করল। আজিম কিছু বলার পূর্বে মেহেরাব নিচের মুখ খুলল। কারণ আমি আজিমের ফ্যান্ড, আর আমি এই এলাকায় ওই যে বড় মসজিদে জুম্বা পড়তে এসেছি। আমি কি করবো এতে? কথাটা বলে নূর চলে আসতে নিলেই মেহেরাব একটু জোরে গলায় বলে উঠল, মাথায় কাপড় দিলে তোমাকে একেবারেই ভাগিনী লাগে না। খুব ভালো লাগছে তোমাকে।
নূরের কান দিয়ে যেন ধোঁয়া বেরিয়ে গেল। যারা সাথে আছে এবং এটা তার নিচের এলাকা, যার কারণে নূর নিচের মুখ বন্ধ রেখেছে। এইখানে কিছু বললে লোকেরা খারাপ চোখে দেখবে, তার বাবারই অসম্মান হবে। তাই সেসব ভেবে নূর হনহনিয়ে হাঁটতে লাগলো। তোর এই ভালো লাগা আমি ভার্সিটিতে গিয়ে তুলবো, শালা মাস্তান। নূরের মনের হিংসাত্মক পরিকল্পনা। বাড়ির গেটে ঢুকে নূর জারার কাঁধে হাত রেখে তাকে বলে উঠল, রাস্তার ঘটনা যেন মা না জানে, কেমন? আচ্ছা বড় আপু। আমার জারা পাখিকে অনেকগুলো চকলেট কিনে দেব। জারার গালে নূর ঠোঁট ছুঁয়ে বলল। বাড়ির ভিতরে ঢুকতেই নূরের মা তাকে তাড়া দিতে লাগলো। এতক্ষণ লাগে? 10 মিনিটের কাজ 30 মিনিটে শেষ করেছিস। এখন জলদি গোসল সেরে তৈরি হয়ে নে, খুতবা শুরু হতে আর চললো। যারা দৌড়ে বাথরুমে ঢুকে পড়ল, কিন্তু নূর তার মায়ের কথাই বাধা দিল। আমি যাব না, আমি বাবার সাথে থাকবো বাসায়। কোন বাবার সাথে থাকবি? তোর নিজের বাবা তো জুম্মায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়েছেন, সেখান থেকে এসেই আমরা বেরিয়ে যাব সবাই। দেখ নূর, মেজাজ খারাপ করবি না। মা আমি। নূরের কথা অসম্পূর্ণ থেকে গেল। তার মা তার কথা কর্ণপাত না করে নিজের কাজে চলে গিয়েছে। নূর আফসোসের সহিত সোফায় বসে পড়ল। কি জ্বালাই ফেললে আমাকে তুমি আল্লাহ। ওই জুহান ভাই যেন আমাকে উল্টাপাল্টা না বলে, আর যদি উনি কিছু বলে আমাকে, তাহলে ওনার ঘাড় মোটকে দিব আমি সবার সামনে। এক বুক আক্ষেপ নিয়ে নূর নিচের রুমের দিকে পা বাড়ালো। গোসল শেষ করে নূর বিছানায় নিচের কাপড় দেখতে পেল। তার মায়ের কাজ এই সব। নূরের সবচেয়ে প্রিয় জামা তার মা বিছানার উপর রেখেছে। এই জামাটা নূর একদিনও পরেনি। কোনো এক বিশেষ দিনে নিজেকে এই জামাতে রাঙিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। এমনকি নূর তার মাকেও তার এই পরিকল্পনায় সামিল করেছিল। কিন্তু নূর জানতো না তার মায়ের কাছে আজকের দিনটাই নূরের জন্য বিশেষ দিন বলে মনে হবে। নূর তার মায়ের সাথে আর ঝামেলায় জড়ালো না। চুপচাপ সেই সুন্দর কারুকাজ করা সোনালি আর গাঢ় খয়েরির মিশ্রণে রাঙা জামাটা নিজের গায়ে জড়িয়ে নিল সে। আয়নায় তাকিয়ে নিজেকে দেখে একটু মুগ্ধ হলো নূর। এই পোশাকে নূরকে বড্ড মোহনীয় লাগছে। ম্লান হেসে নূর একে একে বিভিন্ন প্রসাধনীর সাহায্যে তার সাজসজ্জা সারতে লাগলো। মায়ের তাড়া দেখে খুব দ্রুত নূর হাত চালিয়ে নিজের সাজসজ্জা শেষ করে যেই কানের দুল পড়তে যাবে, অমনি নূর কেঁপে উঠল গত রাতের স্মৃতির স্মরণে। গত রাতে জোহান সশরীরে নূর এবং জারাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে যায়। নূর ঘুমন্ত জারাকে কোলে নেওয়া অবস্থায় ঘরে ঢুকতে নিলে জোহান তার পথ আগলে দাঁড়ায়। নূর কিছু বুঝে ওঠার পূর্বে জোহান তার দিকে ঝুঁকে তার কানে বেশ কড়া একটা কামড় দিয়েছিল। নূরের তীব্র ব্যথা অনুভব হয়েছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে একটা টুঁ শব্দ পর্যন্ত করল না। নূরের চোখে পানি দেখে জোহান মুচকি হেসে তাকে বলল, ইস, সামান্য কামড়ে কি কারো চোখের পানিতে সমুদ্র হয়ে যায়? ব্যথা পেলে কেউ হুম হুম করে হাসে? আমি অন্তত অমানুষ না, আমি মানুষ। ব্যথা পেয়ে তাই কষ্টটা চোখের পানি দিয়ে বহমান হলো, এতেও তোমার সমস্যা? নূর থমকে বলল, কাল তোর জন্যে একটা সারপ্রাইজ আছে নুরি পাথর। তোকে আল্লাহ যেন সেই সারপ্রাইজ সহ্য করার ক্ষমতা দেয়। কালকে আমি মরে গেলেও যাব না। যেতে বাধ্য তুই। নূরের কানে আবারও সে নজর অধর ছোঁয়ালো। তবে এইবার জোহানের স্পর্শে নূরের শরীরে অন্য শিহরণ নিয়ে এলো। নূর জোহানকে কিছু বলার পূর্বেই সে গাড়িতে উঠে পড়ল। 1 মিনিটের মাথায় গাড়িটা যেন বিদ্যুতের গতিতে ছুটতে লাগলো। বড় আপু, মা জলদি আসতে বলল। জারার কথায় নূর বাস্তবে ফিরল। কানের দুলটা পড়তে নিলে কানের কিনারায় হালকা কালচে দাগ দেখতে পায় সে আবারও। নূরের মাথা থেকে কাল রাতের কাহিনী একেবারে ছুটে গিয়েছিল। জোহানের সারপ্রাইজের কথা বলা, তার মায়ের তাকে জোহানের অনুষ্ঠানে যাওয়ার জন্য জোর করা, তার প্রিয় জামাটা আজকের জন্য নির্ধারণ করা, সবটাই নূরের কাছে অদ্ভুত লাগছে। তার মন বলছে আজ তার সাথে ভালো কিছু হতে যাচ্ছে, কিন্তু তার পরক্ষণেই ভেতরকার অন্য সত্তা বলছে, আজকে তোর সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে নূর। জলদি আয় না বাপ, তোর আনোয়ার আন্টি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই যারা হাঁ করে তাকিয়ে আছিস কেন? উঠে পড় গাড়িতে। মায়ের ধমকে নূর বিছানার উপর থেকে
ওড়না নিয়ে গলার উপর বিছিয়ে দিল। যারার পিছন পিছন হাঁটতে লাগলো সে। মায়ের উদ্দেশ্যে সে চেঁচিয়ে বলল, কোটিপতির বিয়েতে যাচ্ছি নাকি আমরা? এমন ভাব করছো তুমি মা? আমরা দেরিতে গেলে যেন জোহান ভাইয়া আমাদেরকে ঢুকতে দেবে না। অসহ্যকর। মুখে নানান কথা বললেও নূরের মনটা আজ ভালো খারাপ দুইটোতেই রাঙা হয়ে আছে। বুকটা তার কেমন যেন ধকধক করছে। বিশাল আয়োজন করা হয়েছে অফিসের ভিতরকার পরিবেশে। অফিসের ডেস্ক চেয়ার এখনো সেট আপ না করার কারণে এই জায়গাটা দেখতে আসলেই একটা হলের মতো লাগছে। কিন্তু পর্দার আড়ালে নানান কেবিন আর কিছু রুম স্পষ্ট আন্দাজ করতে পারছে নূর। দূর থেকে জোহান, অনি এবং শালুকে দেখতে পেল সে। তবে তার নজর আটকে যায় জোহানকে দেখে। সাদা পাঞ্জাবিতে জোহানকে যেন দূর থেকেই আকর্ষণ করছে নূরের চোখ জোড়া। জোহান মুচকি হেসে সবার সাথে কথা বলছে। তার ইশারা দেখে নূর বুঝছে। জোহান অনেককে বসতেও বলছে। জোহান নিজের অবাধ্য চুলগুলো আজ এমনভাবে সেট করেছে তারা যেন তাদের জায়গায় বসে থাকতেই বাধ্য। জোহানের হাসি দূর থেকেই নূরের কাছে অমৃত লাগছে। হঠাৎ করেই তাদের চোখাচোখি হয়ে গেল। নূর নিজের ঠোঁট কামড়ে নিচের দিকে চোখ নামিয়ে নিল। নূরের সারা সত্তাই যেন অদ্ভুত জ্বালা করছে। নূর ঘৃণাক্ষরেও ভাবেনি জোহানের চোখের তীব্রতা এতটাই তীক্ষ্ণ হবে। যারা আমার বেবি। কথাটা বলে জোহান জারার গালে চুমু দিল। নূর নিজের জামা শক্ত করে চেপে ধরেছে সে। কেমন যেন লজ্জা পাচ্ছে তার। জোহান নিজের মা এবং জহুরাকে কিছু নির্দেশনা দিলে তারা অনি আর শালুর দিকে পা বাড়ালো। এতে নূর যেন আরো অস্বস্তিতে পড়ল। তুই নাকি আসবি না? যেই সেই ফিটফাট হয়ে চলে এসেছিস। অবশ্য এইখানে আসবি নাই বা কেন? তোর মতো মেয়ের জন্যে ছেলেদের কাবু করার অন্যতম জায়গা এইসব পার্টি। নূরের মনটা ভেঙে গেল। রক্তচক্ষু নিয়ে তাকালো সে জোহানের দিকে। অপমান করতেই যদি হয় তাহলে দাওয়াত করো কেন মানুষকে? আমার ইচ্ছা। অপমান কাকে বলে জানিস? এইখানে শুধু আমি কথা বলছি আর তুই শুনছিস, অন্য কেউ তো শুনছে না। তার মানে আমি তোকে কটু কথা শোনাচ্ছি, অপমান করছি না। আর সত্যি কথা বললে কিসের অপমান? জোহানের হিংস্র জবাব। আমার এখানে আসা উচিত হয়নি ভেবেছি। অমানুষ থেকে মানুষ হয়েছো তুমি, কিন্তু হায়না তো কখনো মানুষ হয় না। নূর। নূর পারবাসী, আপনি এবার আসতে পারেন। নূর মুখ ফুলিয়ে বলল। জোহান কিছু বলল না, চুপ করে তাকিয়ে আছে নূরের দিকে। অবশ্য লুকিয়েই দেখছে সে নূরকে, জারার পাশে দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে। নূরের নাকের ডগা লাল রং ধারণ করেছে। নূরের চোখে জল টইটম্বুর থাকার কারণে কান্নার আগাম বার্তা হিসেবে নূরের নাকের রং পরিবর্তিত হয়েছে। জোহানের ইচ্ছে করছে নূরকে আরও জ্বালাতন করতে, কিন্তু বেশি মানুষ চলে আসায় সেটা আর করা হয়ে উঠল না তার। নূরের কাঁদো কাঁদো চেহারা জোহানের সর্বকালের প্রিয়। তার এমন কান্না মুখ দেখেই তো নূরের প্রেমে মত্ত হয়েছিল জোহান। আজও নূরের এই জিনিসটা জোহানের কাছে নেশার মতো মনে হয়। বড় আপু, আমার জুতার ফিতা ঠিক করে দাও। জারার কথায় নূর নিজেকে সামলে জারার পাশে ফিরতেই দেখল জোহান এখনো দাঁড়িয়ে আছে পূর্বের স্থানে। নূর জোহানের চেহারার দিকে আর দৃষ্টি জ্ঞাপন করল না। জোহানের পাঞ্জাবি দেখেই নূর জোহানের অস্তিত্ব বুঝে নিল। ঠিক করে দিয়েছি। জারাকে জবাব দিল নূর। যারা কিছু দরকার হলে ভাইয়াকে বলবে। আর এই কাঁদুনির মাকে বলো অল্পতে যারা চোখের জল ফেলে ভবিষ্যতে তাদের শরীরে পানির অভাবে স্যালাইন দিতে হয়। জোহানের এমন আজগুবি কথা শুনে নূরের হাসি পেল, কিন্তু নূর হাসল না। জোহান সামান্য নড়তেই নূর হু হু করে হেসে উঠল জারার হাত চেপে। তো জোহান ভাইয়ের মুখে হাস্যকর কথা মোটেও মানায় না। তাহলে কেমন কথা মানায়? জোহানের কথায় নূর চুপসে গেল। জোহান ভাইয়ের আজকে কি হলো? এমন অদ্ভুত আচরণ করছে সেই তখন থেকে। এইমাত্র না চলে গিয়েছিল, আবারও চলে আসলো। অদ্ভুত। তোমার মুখে আমার জন্য বলা কোনো কথাই আমার ভালো লাগে না। যাও তুমি এইখান থেকে। নূর মুখ বেঁকে বলল। বলতে তো আমার হবেই, সারা জীবন যে একসাথে থাকতে হবে। তবে জোহানকে পেতে একটু কষ্ট করতে হবে তোমার, নুড়ি পাথর। এরপর শুধু সুখ আর সুখ। জোহানের বলা বিড়বিড় কথায় কর্ণপাত করল না নূর। অনুষ্ঠানের ইতি ঘটল শান্তশিষ্টভাবে। এখন অফিসে উপস্থিত আছে শুধু নূরের এবং জোহানের পরিবার, সাথে অনি এবং শালু। জোহান যেন একটা সুযোগ খুঁজছে বড় বোমটা ফাটানোর জন্য।
জোহানের বাচন ভঙ্গি বুঝে আনোয়ারা জোহানকে একপাশে নিয়ে বলতে আরম্ভ করলো। বাবা এই কাজ না করলেই কি হয় না? মা প্লিজ। আনোয়ারা মুখ বন্ধ করে ফেলল। জোহানের ইশারায় আনোয়ারা সবার মাঝে চলে গেল। জোহানও ধীর পায়ে উপস্থিত হলো সবার মাঝে। আনোয়ারা গলা খাকারি দিয়ে বলল, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। নূরের মা একটু জোর করেই কথাটা বলল। আনোয়ারা এখন কি বলতে যাচ্ছে এই সম্পর্কে নূরের মা পূর্ব থেকে অবগত আছেন। বলছি কি, আমাদের নূরের তো বিয়ের বয়স হয়েছে, নূরের পছন্দও আছে। ছেলেটা জোহানের বন্ধু। জোহান ছেলের সব সম্পর্কে সব খবর ভালোভাবে যাচাই বাছাই করে নিয়েছে। ছেলেটা বিদেশ যাওয়ার পূর্বে নূরের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চায়। এখন আপনাদের কি মতামত? নূর এইসব শুনে স্তব্ধ হয়ে গেল। নিজের কানে এইসব শুনেও কথাগুলো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নূর কিছু বলতে নিলে তার মা তার কথা কেটে বলে উঠল, এটা তো ভালো খবর। আমি মেয়েটার জন্য চিন্তা করছিলাম, তার ছেলে কি করে? চাকরি করে আন্টি, বেশ ভালো কোম্পানি, মাইনেও পায় মোটা অঙ্কের। জোহানের এই সব কথা বলার সময় নূর জোহানের দিকেই তাকিয়েছিল। জোহানের মুখে একটুও অনুশোচনা বোধ নেই। নূরের আমলে আসছে না। এই জোহান কোন জোহান? তার দেখা সকালের স্বপ্নের কথা নূরের মনে আসলো। আজকের এই কাহিনীর ইঙ্গিত দিচ্ছিল স্বপ্নটা তাকে। কিন্তু নিজের প্রিয় জামাটা গায়ে জড়িয়ে যেন সে অন্য এক ভুলের দুনিয়া সাজাচ্ছিল। জোহানের কথায় অনি, শালু নূরের মতোই অবাক হলো। তারা চুপ করে জোহানের এমন নাটক হজম করে যাচ্ছে। আমার কোনো পছন্দ নেই, আর না আমি কোনো বিয়ে করব। নিজের অশ্রুজল নিয়ন্ত্রণ করে বলল নূর। জোহানের এমন আচরণে নূরের বেশ ধাক্কা লেগেছে। জোহানের বদলে অন্য কাউকে যেন তার মনে বসাতে নারাজ সে। মাথাটা হুট করেই যেন চক্কর দিল তার। জোহানের জন্যে তার মনে এখন শুধু ঘৃণার অনুভূতি পাচ্ছে নূর। এত বড় মিথ্যে জোহান কিভাবে বলছে এটা নূরের মাথায় আসছে না। মেয়ে বড় হলে মেয়েদের অন্যের ঘরে যেতে হয়। আমি পরিবারকে ম্যানেজ করব, চিন্তা করো না তুমি। জোহানের অভিনয় মুগ্ধ না হয়ে পারল না সে। নূর আরো বেশি চমকে উঠল যখন জোহান পুনরায় বলে উঠল, ছেলেটা আসবে একটু পরেই, আপনারা সবাই কথা বলে নিতে পারবেন। দুইজন যখন দুইজনকে ভালোবাসে তাহলে এটা আমাদের আটকানো উচিত না। বেশ ভালো। নূরের বাবা হেসে জবাব দিল। নূর বসা থেকে উঠে দাঁড়ালো। এক প্রকার টলছে সে। খুব ভাঙা কণ্ঠে জবাব দিল, আমি বাসায় যাচ্ছি, কোনো ছেলের সাথে আমি দেখা করব না, আর না আমি অন্য ছেলেকে ভালোবাসি। আমি ভালোবাসি। নূর মুখ বন্ধ করে ফেলল। যে তার কদর করে না তার জন্য নূরের ভালোবাসা সবার সামনে প্রকাশ করাটা নূরের বোকামি বলে মনে হলো। তাছাড়া নূরের বাবা এবং জোহানের বাবা দুইজন মুরব্বীর সামনে এইভাবে বেহায়ার মতো ভালোবাসার কথা বলার মেয়ে নূর নয়। তাই অন্য কারো উত্তরের আশা না করে নূর দৌড় লাগালো। আনোয়ারা চমকে উঠল। নূর, মা আমার। জোহান, আমার মেয়ের যদি কিছু হয়? আনোয়ারা আবার জোহানের দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে থাকতে কিছুই হবে না নূরের, অপেক্ষা করো তোমরা, আমি দেখছি। জোহান নূরের পিছনে ছুটল। নূরের অস্তিত্ব এখন অফিসের ঘর পেরিয়ে গেল মাত্র। আন্টি, জোহান এসব কি বলছে? আমিও বুঝি না আন্টি, ওর কি মাথা খারাপ? অনি শালুর চিন্তিত কণ্ঠ। সবটাই জোহানের নাটক। জহুরার কথায় অনি, শালু এবং উপস্থিত দুই ভদ্রলোক নূর আর জোহানের বাবাও অবাক হলো। অতপর আনোয়ারা নিজের মুখ খুলল। জোহান বাইরে যেতেই দেখল নূর সিঁড়ি সমেত নেমে যাচ্ছে। লিফটের জন্য অপেক্ষা করল না মেয়েটা। নূরের অশ্রু এইবার বাঁধ ভেঙেছে। চোখের কাজল, সাজ সবটাই তার মুখে লেপ্টে আছে। দুই সিঁড়ি নামতেই পায়ে মোচড় লেগে সিঁড়িতে বসে পড়ে নূর। জোহান দ্রুত নূরকে আগলে ধরে। পাগল হয়ে গিয়েছো? এখান থেকে পড়লে আস্ত থাকবে না। আমার জন্য এত দরদ থাকলে আমার এত বড় ক্ষতি করতে না তুমি। তুমি একটা বহুরূপী ভণ্ড। আমি কবে বলেছি আমি অন্যকে ভালোবাসি? কবে বলেছি? ছাড়ো আমাকে, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। নূরের কান্না দেখে জোহানের মন গলল না, কিন্তু জোহানের বেশ খারাপ লাগছে নূরের এমন অবস্থা দেখে। মেয়েটা এত ভেঙে পড়বে এটা জোহান ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। উঠে আয়, বুঝছিসই তো, কোনো জিনিস না করেও সেটা দোষ বয়ে বেড়ানো কত খারাপ লাগে। জোহান থেকে নিজেকে ছাড়িয়ে নিল নূর। প্রতিশোধ? জনাব জোহান আমার থেকে প্রতিশোধ নিচ্ছে?
একদম ঠিক ধরেছিস। জোহান নূরের মুখ শক্ত করে চেপে বলল, আহ, কি করেছি আমি? কি করলাম আমি? যে মানুষটা আমাকে বুঝেই না আমি তাকে ভালো নূর, ভালো। আমি তোমাকে ঘৃণা করি জোহান, আমি তোমাকে ঘৃণা করি, 1000 বার করি। আমি ভুল মানুষকে নূরের কথা ফুরিয়ে গেল। এত বড় মানসিক চাপ নূরের সহ্য হয়নি। ঢলে পড়ল নূর জোহানের বাহু ডোরে। আর আমি তোমাকে ভালোবাসি নূরিয়া নূর, তুমিও আমাকে ভালোবাসো আমি জানি। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি, আর না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন আমার কাছেই থাকতে হবে তোমার। জোহান পাঁচকোলা করে নূরকে তুলে নিল। লিফট ছেড়ে সিঁড়ি দিয়েই নামতে আরম্ভ করল সে। শুক্রবার হওয়ার সুবাদে অন্যান্য অফিস বন্ধ এই বিল্ডিংয়ের। নিজের মুখের সাহায্য নূরের মুখ থেকে চুল সরিয়ে দিল জোহান।